শুরু করছি মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে বার্ষিক পরীক্ষার ক্র্যাশ কোর্সের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস। আজকের ক্লাসে থাকছে অধ্যায় 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি ও অধ্যায় 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারো। এছাড়া থাকছে ফেসবুক পেজ মেধাবীর সুপারনোভা, সেখানেও নক দিয়ে রাখতে পারো। এছাড়া ভিডিওতে কমেন্ট করে রাখতে পারো। মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে চলে এলাম ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অধ্যায়টিতে। প্রথমেই আছে সরল মুনাফা। প্রথমে জানতে হবে আমাদের মুনাফা কি। মুনাফা হলো লাভ। তোমাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর তোমাকে যে পরিমাণ লাভ দেওয়া হয় সেটাই হচ্ছে মুনাফা। তো একে শতকরা হিসেবে হিসাব করা হয়। মুনাফা দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সরল মুনাফা আর একটি চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা কোনটি? শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেয়া হয় সেটি হচ্ছে সরল মুনাফা। প্রারম্ভিক বলতে বোঝানো হয়েছে শুরুতে, একদম প্রথমে তুমি যদি একটা অর্থ জমা রাখো এবং তার উপর মুনাফা পাও, সেটাই হচ্ছে সরল মুনাফা। শুরুর অর্থের উপরই ডিপেন্ড করে। যেমন শুরুতে যদি আমি 100 টাকা রাখি, সেই 100 টাকার জন্যই তুমি প্রতি বছর মুনাফা পেতে থাকবে। এর পরিমাণ যদি হয় 7%, অর্থাৎ 100 টাকায় 7 টাকা করে পেতে থাকো, তাহলে প্রথম বছরে তুমি 7 টাকা পাবে, তারপর পরের বছরে তুমি 14 টাকা, তারপরের বছরে তুমি 21 টাকা, এভাবে 100 টাকার উপর সরল মুনাফা পেতে থাকবে। আর চক্রবৃদ্ধি মুনাফা কোনটি? চক্রবৃদ্ধি মুনাফা হলো তুমি যে প্রথম বছরে 100 টাকা রাখার পরে 7 টাকা পাচ্ছ, অর্থাৎ 107 টাকা হয়ে গেল। দ্বিতীয় বছরে তুমি এই 107 টাকার উপরে যেই পার্সেন্ট আসে সেটা পাবে। 107 প্লাস এই 7%, মানে এই 107 টাকার 7% যেটা হয় সেটা তোমার এই 107-এর সাথে যুক্ত হবে, অর্থাৎ সেটা হবে তোমার দ্বিতীয় বছরের মুনাফা। তো এখানে হিসাবটা 100 না থেকে 107 হয়ে গেছে পরের বছরে। তো এই জন্যই একে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়, অর্থাৎ চক্রাকারে এটা বৃদ্ধি পাচ্ছে, সাইকেল। প্রথম বছরে একটি, দ্বিতীয় বছর আরেকটি, তৃতীয় বছর আরেকটি, এভাবে মুনাফার পরিমাণ বাড়তে থাকে টাকার সাথে সাথে। টাকা দ্বিতীয় বছরে যেহেতু বেড়েছে, এভাবে বাড়তে থাকছে। তো তাহলে আমরা সরল মুনাফা সম্পর্কে আরেকটু ধারণা নেওয়ার জন্য অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসব। মুনাফা কি? ধরা যাক রফিক সাহেব 10,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। 1 বছর পর ব্যাংকের হিসাব নিতে গিয়ে দেখলেন তার জমা টাকার পরিমাণ 800 টাকা বৃদ্ধি পেয়ে 10,800 টাকা হয়েছে। এখানে 10,800 বিয়োগ 10,000 সমান 800 টাকাই মুনাফা। অর্থাৎ কোনো অর্থ বা টাকা ব্যাংকে গচ্ছিত রাখলে অথবা কোনো কাজে, ব্যবসা বা কাউকে ধার ইত্যাদি ব্যবহারের ফলে সময়ের উপর নির্ভর করে সে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা টাকার নির্দিষ্ট হারে অতিরিক্ত যে অর্থ বা টাকা পাওয়া যায়, সে অতিরিক্ত অর্থ বা টাকাকে মুনাফা বা সুদ বলে। আসল বা মূলধন যে অর্থ বা টাকা গচ্ছিত রাখা হয়, কিংবা কাউকে ধার দেয়া হয়, কিংবা ব্যবসায় খাটানো হয়, সে অর্থ বা টাকাকে আসল বা মূলধন বলে। রফিক সাহেব যে 10,000 টাকা ব্যাংকে জমা রাখলেন তাই আসল বা মূলধন। মুনাফা আসল বা সুদ আসল। মুনাফা এবং আসলের টাকাকে একত্রে মুনাফা আসল বা সুদ আসল বলে। অর্থাৎ মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। রফিক সাহেব ব্যাংক থেকে 1 বছর পর যে 10,800 টাকা পেলেন, সেই 10,800 টাকাই মুনাফা আসল। মুনাফা বা সুদের হার। সাধারণত 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফা হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। উদাহরণ: মুনাফার হার 10%, কথাটির অর্থ হল 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। সময়কাল। যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল। এবার নিচের বীজগণিতীয় প্রতীকগুলোর সাথে পরিচিত হয়ে নিই। মূলধন বা আসল P, মুনাফার হার R, সময় N, মুনাফা I, সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল A।
যেহেতু আমরা জানি মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা, A is equal to P plus I। এখান থেকে পাই আসল P is equal to A minus I, মুনাফা I is equal to A minus P। মুনাফা দুই রকমের হতে পারে, 1 সরল মুনাফা, 2 চক্রবৃদ্ধি মুনাফা। সরল ও চক্রবৃদ্ধি মুনাফা কি? সরল মুনাফা, রফিক সাহেব 10,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। 1 বছর পর টাকার পরিমাণ 800 টাকা বৃদ্ধি পেয়ে 10,800 টাকা হয়েছে। এখানে 10,800 বিয়োগ 10,000 সমান 800 টাকাই সরল মুনাফা। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝায়। প্রতিটি অ্যানিমেশন শেষে থাকছে এরকম কুইজ সেশন, যেখানে অংশগ্রহণ করে তুমি যাচাই করতে পারো তোমার কতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এগুলোতে অংশগ্রহণ করে তুমি দেখবে উত্তরমালা কয়টি তোমার সঠিক অ্যান্সার। এরপর আমরা পরের টপিকে চলে যাব। এরপর চক্রবৃদ্ধি মুনাফাও আমরা দেখেছি কোনটি, তার সূত্র দেখেছি। এখানে আরো ডিটেলসে জানতে ভিডিওটি দেখতে পারি। এরপর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়, এই সূত্র তিনটি ব্যবহার করে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারি। মূলধন নির্ণয় আমরা এই টার্মগুলো দেখেছি, মূলধন কি, প্রারম্ভিক মূলধন কি, চক্রবৃদ্ধি মুনাফা কি, আর এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ পি সি, তারপর হচ্ছে এন কি, এগুলো জেনেছি। এগুলো ব্যবহার করে আমরা, তারপর আর কি, এগুলো ব্যবহার করে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারবো। মুনাফা সাধারণত বাৎসরিক হারে দেওয়া হয়ে থাকে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা প্রদানের সময়কাল 1 বছর নাও হতে পারে। 1 বছরের কম বা বছরের ভগ্নাংশ হতে পারে, যেমন বছরে 2 বার দিলে 6 মাস হতে পারে। তখন বছরে কি হবে, 6 মাস করে করে দিলে 6 মাসে একবার দিবে, আবার পরের 6 মাসে একবার দিবে। তো এইভাবে চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করা হয়। আবার বছরে 3 বারও হতে পারে, সেই ক্ষেত্রে কি হবে, 12 মাসে 1 বছর হয়, তো 3 বার যদি দেয় তখন কি হবে, ভাগ করলে 4 মাস হবে। তার মানে 4 মাস পর পর এরকম হিসাব করা হবে। তো এরপর যদি দেখি, সেই ক্ষেত্রে মুনাফার হারকে সময়কাল অনুসারে বছরের আনুপাতিক অংশে কি পরিবর্তন করে নিতে হয়। একই সঙ্গে সময়কালকে বছরের আনুপাতিক হারে পরিবর্তন করতে হয়। তো এই সূত্র দিয়ে আমরা গাণিতিক সমাধান দেখব। এছাড়া আমরা প্রতিটি টার্মকে দেখেছি রফিক সাহেবের একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, যে মুনাফা আসল কি, সুদ আসল কি, আসল কি, মুনাফা কি। তো আমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারবো শুধুমাত্র সূত্রগুলো ব্যবহার করে। এরপর আছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনা। সরল মুনাফা কি, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, এটা আমরা শুরুতেই দেখেছি। আর হচ্ছে মুনাফার হার হচ্ছে কি, 1 বছরে যে পরিমাণ লাভ দেয়া হয় সেটাই হচ্ছে মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফা হারে যেটা দেয়া হয়। তার হচ্ছে লাভ ক্ষতি, অর্থাৎ লাভ হলে তো লাভ হলো, ক্ষতি হলে সেটাও হিসাব করতে হবে। একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। এই টার্মগুলো আমরা দেখব। এই ভিডিওটি থেকে দেখব আমরা কিভাবে লাভ ক্ষতি হিসাব করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে সবাই বেচাকেনা ও লেনদেনের সাথে জড়িত। এই বেচাকেনা বা লেনদেন থেকে আমরা সবাই মুনাফা বা লাভ করতে চাই, তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে। তাই আমাদের সকলেরই বিনিয়োগ, মুনাফা বা লাভ ক্ষতি সম্পর্কে ধারণা থাকা উচিত। প্রথমেই আমরা জেনে নেই বিনিয়োগ কি। একটি বইয়ের দোকানের কথা চিন্তা করি। ধরা যাক একজন ব্যবসায়ী 80 টাকায় একটি বই ক্রয় করেছেন। এখন বইটি বিক্রয়ের জন্য দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের বইয়ের ক্রয় মূল্যের সাথে যোগ করে বইয়ের প্রকৃত খরচ নির্ধারণ করেন 120 টাকা। এই প্রকৃত খরচই হচ্ছে বইয়ের বিনিয়োগ। এখন জেনে নেই লাভ বা ক্ষতি কি।
বিনিয়োগকেই লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয়মূল্য হিসেবে ধরা হয়। অর্থাৎ আমরা যে বইয়ের বিনিয়োগ মূল্য 120 টাকা পেলাম তাই বইয়ের ক্রয় মূল্য, আর যে মূল্যে ওই পণ্য বই বিক্রয় করা হয় তা বিক্রয় মূল্য। আমরা যখন কোনো দ্রব্য বা পণ্য কিনতে যাই, দুই পক্ষ থাকে, বিক্রেতা, ক্রেতা। বিক্রেতা একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে দ্রব্যটি বিক্রয় করেন এবং ক্রেতা সেটি কিনে নেয়। বিক্রেতা যে নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি বিক্রয় করছেন তা বিক্রয় মূল্য এবং ক্রেতা যে মূল্যে দ্রব্যটি ক্রয় করছেন তা ক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যেমন একটি বইয়ের ক্রয় মূল্য 120 টাকা, বইটি যদি 150 টাকায় বিক্রয় করা হয় তাহলে লাভ সমান 150 টাকা বিয়োগ 120 টাকা সমান 30 টাকা। আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। একটি কলমের ক্রয় মূল্য 8 টাকা, বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে ক্ষতি সমান 8 টাকা বিয়োগ 5 টাকা সমান 3 টাকা। আবার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটি হয় না। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। নিচের চার্টটি লক্ষ্য করলে পাই শতকরা লাভ বা ক্ষতি নির্ণয়। আমাদের এই অধ্যায়ে আমরা লাভ, ক্ষতি, মুনাফা ইত্যাদি বিভিন্ন সমস্যা শতকরা হিসেবে সমাধান করব। তাই শতকরা হিসেব বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। শতকরা কি? শতকরা বলতে বোঝায় 100-র মধ্যে কত। ধরা যাক একজন ছাত্র পরীক্ষায় যদি 100-তে 70 নম্বর পেয়ে থাকে তাহলে ছাত্রটির 100-তে প্রাপ্ত 70 নম্বরকে বলতে পারি ছাত্রটি শতকরা 70 নম্বর পেয়েছে অথবা 70% নম্বর পেয়েছে। শতকরাকে সংক্ষেপে পার্সেন্ট এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ 70% সমান 70/100, যা একটি ভগ্নাংশ। ভগ্নাংশের উপরের অংশকে বলে লব এবং ভগ্নাংশের নিচের অংশকে বলে হর। শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। সমস্যা: ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 660 টাকা হলে শতকরা কত লাভ হলো? সমাধান: দেওয়া আছে বিক্রয় মূল্য 660 টাকা, ক্রয় মূল্য 600 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হয়েছে। আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 600 টাকা ক্রয় মূল্যে লাভ হয় 60 টাকা, সুতরাং 1 টাকা ক্রয় মূল্যে লাভ হয় 60/600 টাকা। সুতরাং 100 টাকা ক্রয় মূল্যে লাভ হয় 60 × 100/600 টাকা সমান 10 টাকা। সুতরাং শতকরা লাভ 10 টাকা। তো আমরা দেখে এলাম কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করতে হয়। এখন আমরা অনুশীলনের সমাধানে চলে যাব। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? এখানে তাহলে আসল পি হলো 35,000 টাকা আর 3 বছরের জন্য যা হলো আমার এন, আর হলো হার সেটাকে বলে আর, সেটা 7%। তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? মুনাফা সমান জানি আমরা আই, মুনাফাকে আমরা আই ধরি। তাহলে আমি ডিরেক্ট এই সূত্রটি ব্যবহার করে আই সমান সমান পি আর এন লিখে মুনাফার পরিমাণ নির্ণয় করে ফেলতে পারি। এরপর পরেরটিতেও একইভাবে এই সূত্র দিয়ে আমরা কয়েকটি ম্যাথই করতে পারবো। জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে, এখানে 6 মাস হলো এন, তারপর হচ্ছে এত টাকা মুনাফা পেলো, তাহলে এটা হচ্ছে মুনাফা আই, আর হার হচ্ছে 8%। ওই ব্যবসায় জেবিনের মূলধন কত, মানে পি ইকুয়াল হোয়াট? তখন আমাদের এই সূত্রটাকে একটু মডিফাই করতে হবে। আই সমান যদি হয় পি এন আর, তাহলে যেহেতু আমাকে বের করতে হবে কি পি এর মান, তাহলে পিটাকে এই পাশে নিয়ে আসবো। পি সমান হবে আই বাই এন আর। এবার হচ্ছে এখানে মান বসিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু তার আগে এনটা এখানে 6 মান্থ মানে 6 মাস দেয়া আছে,
তো 6 মাসকে আমার বছরে কনভার্ট করলে 6 মাস সমান আমরা জানি কি 12 মাসে হচ্ছে 1 বছর, তাহলে ভাগ করব 6 মাসকে ভাগ করলে পাবো 2 1, তাহলে হচ্ছে অর্ধ বছর, তাই না? এবার বছরে কনভার্ট করেছি n কে। তারপর এখানে মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাব মানগুলো কি কি আছে। i সমান হচ্ছে 23,000, তারপর r কে আর 8% দেয়া, সেটাকে কনভার্ট করলে হবে সমান হবে 0.08। এবার এখানে মানগুলো বসিয়ে দিব। n হচ্ছে তোমার হাফ গুণন 0.08। এরপর ক্যালকুলেট করলে যে অ্যান্সারটা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার পরের ম্যাথে যদি যাই দেখব 3 নম্বরে কি আছে, কোনো মাসে 2 বছর খাটিয়ে এত মুনাফা পেল, শিমুলের শতকরা কত টাকা মুনাফা পেল, শতকরা কত টাকা মুনাফা পেল। তাহলে এখানে আর নির্ণয় করতে হবে। আর ইকুয়াল হোয়াট। তারপরেটিতেও এত টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার এত, কত বছর, তাহলে এখানে এন নির্ণয় করতে হবে। একই সূত্রে শুধু এন এর মান নির্ণয় করব। এনটাকে এই পাশে নিয়ে আসবো আর বাকি আই কে এখানে দিয়ে দিব। তো আই এই পাশে গেলে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে এন ইকুয়াল টু আই ভাগ পি আর। এইভাবে হলো আমরা ম্যাথগুলো করে ফেলবো। তারপর হচ্ছে এত পার্সেন্ট মুনাফা হারে 3 লক্ষ টাকা, কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এটাকে একটু ধরে করতে হবে, যেহেতু এখানে সবগুলো মান দেয়া নেই, আমরা এটা একটু দেখব। এবার যদি আমরা 5 নম্বরের অঙ্কটি করি, দেখব এখানে হার দেয়া আছে হলো 10%, যাকে আমরা কাটলে হবে 0.1। এরপর দেয়া আছে পি সমান 3 লক্ষ। এরপর 3 লক্ষ টাকা। এরপর হলো মুনাফা আসল। মুনাফা আসল সমান আমরা জানি সূত্র কি, মুনাফা আসলের সূত্র হচ্ছে আসল অর্থাৎ মূলধন যোগ, মুনাফাটা কিসের উপর ডিপেন্ড করে, পি এর উপর, আর পি এর সাথে গুণ হয় কে, আর এবং এন। তাহলে এটাকে যদি ছোট করে লিখি, লেখা যায় পি কমন নিয়ে আর এন। এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র। এরপর তাহলে আমরা প্রশ্ন মতে কি বলা আছে যে মুনাফা আসল হবে দ্বিগুণ। দ্বিগুণ মানে কি, মূলধনের দ্বিগুণ, সেটা হচ্ছে 3 লক্ষ। এর দ্বিগুণ মানে কি 6 লক্ষ। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে এই 3 লক্ষ গুণন 2 আর কি 6 লক্ষ সমান হবে কি, এই সূত্র অনুযায়ী পি এ যোগ আর এন, অর্থাৎ এটাই তো আমার মুনাফা আসলের সূত্র। মুনাফা আসল কত হবে, দ্বিগুণ হবে, তার মানে এটা সমান এটা। এবার এখান থেকে আমাদের এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে পি এর মান বসিয়ে দিতে পারি। পি হচ্ছে 3 লক্ষ, তাহলে 6 লক্ষ সমান 3 লক্ষ গুণন 1 যোগ আর হচ্ছে 0.1 গুণন এন। একে তারপর লিখতে পারি 3 লক্ষ এই সাইডে চলে আসলে ভাগ করলে হয়ে যাবে 2, আর 2 সমান হবে 1 যোগ 1 এন। এরপর এই 1 কে এই পাশে নিয়ে আসতে হবে, 2 বিয়োগ 1 সমান 0.1 এন। এখানে তাহলে 1 সমান হবে 0.1 এন, তাহলে এন সমান হবে 1 ভাগ 0.1 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 10। কারণ এর সাথে 10 গুণ করলে আমরা জানি কি হবে 1 হবে। তাহলে এটা দিয়ে একে কাটলে 10 পাবো। তাহলে 10 বছর হলো আমার
সময় যেখানে মুনাফা আসল দ্বিগুণ হবে। তো এইভাবে আমরা বাকি ম্যাথগুলো করব, যেখানে পরেরটিতে কি চেয়েছে, এটা পি দেয়া, তারপর হচ্ছে এন দেয়া আছে, মুনাফা আসলে এত টাকা হলে মুনাফার হার কত হবে, তাহলে আর এর মান জানতে চাইছে। তো আমরা এইভাবে সূত্র ব্যবহার করে করে বাকি ম্যাথগুলো দেখব। এরপর চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ রয়েছে এখানে। আমরা যদি এই 12 নম্বরটা দেখি, 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের সরল মুনাফা কত? সরল মুনাফার সূত্র তো আমরা জানি, আই সমান পি এন আর। আর চক্রবৃদ্ধি মুনাফা সি সমান, আমরা এখানে সূত্র দেখেছি, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি সমান পি 1 যোগ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা সূত্র, যেখানে আমরা মানগুলো বসালে পেয়ে যাবো। দেখি সবগুলো মান দেওয়া আছে কিনা। তাহলে আমার পি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, তাহলে তো বের করেই ফেলতে পারবো। চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে এই সূত্র দিয়ে ব্যবহার করে বের করে ফেলবো। এরপর হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, জাস্ট এই দুইটা থেকে বিয়োগ করে দেখব কত আসে। তো এইভাবে আমরা বাকি ম্যাথগুলো করে ফেলবো। অনুশীলনীতে যদি যাই দেখব, এরপর 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, এই অঙ্কেরই আরেকটি অংশ আছে ঘ। 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। হ্যাঁ, সেক্ষেত্রে শুধু এন এর মানটা চেঞ্জ করে দিব, সবগুলো ভ্যালু ঠিকই থাকবে। এন এর মান হয়ে যাবে কত, 4 মাস হলে 4 মাসকে আমি যদি কনভার্ট করি কত হবে, এন এর মান তখন হয়ে যাবে 3, 1/3। তারপর হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত পেরে যাবে। এরপর 13তে হচ্ছে একইভাবে, মানে এই সূত্রগুলো ব্যবহার করে তুমি সবগুলো ম্যাথ কমপ্লিট করতে পারবে। এরপর আমরা চলে যাব পরের অধ্যায়। তো সিলেবাসে এর পরের অধ্যায়টি হলো অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। তো এর সামারি সেকশনে আসলে দেখব আমরা টপিকগুলো সামারাইজ করা আছে এবং সাথে অ্যানিমেটেড ভিডিও কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তো এখান থেকে আমরা একটু সূত্রগুলো দেখে যাব। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি কি? কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি হচ্ছে যেখানে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে, পরস্পরকে ছেদ করে মূলবিন্দুতে। তারপর হচ্ছে মূলবিন্দুতে 0 কোটি থাকে, ভুজ থাকে 0, কোটিও থাকে 0, আর স্থানাঙ্ক হলো 0 0, সেটাকে আমরা এভাবে প্রকাশ করি 0, 0। একটা হচ্ছে এক্স এর মান আর একটি হচ্ছে ওয়াই এর মান। তো এই প্রকাশ পদ্ধতিটাই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এরপর হচ্ছে দেখি এরপর হলো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যেহেতু বিন্দুগুলোকে এভাবে প্রকাশ করা হয় কোনো একটি নাম দ্বারা, যেমন এ, তো এরকম যদি আরও একটি বিন্দু হয় বা দুটি বিন্দু হয় এ বি, একটি হচ্ছে 2 3 আরেকটি হলো 3 1, এ বি নামের দুটি বিন্দু নিলাম। তো এরা হচ্ছে একটি স্থানাঙ্ক জ্যামিতিতে এখানে এবং আরেকটি হচ্ছে এখানে রয়েছে, তো এ বি বিন্দু। তো এদের দূরত্ব যদি আমি নির্ণয় করতে যাই তাহলে আমাকে কিভাবে নির্ণয় করতে হবে, এই মানের মাধ্যমে আমি নির্ণয় করতে পারি। আর এই মানগুলোকে আমরা এভাবে প্রকাশ করি, প্রথমটিকে x1 y1 ধরি, পরেরটি হচ্ছে x2 y2। তারপর হচ্ছে সূত্র ব্যবহার করে আমরা এই দূরত্ব নির্ণয় করতে পারি। সূত্রটি হলো কি, এ বিন্দু আর বি বিন্দুর দূরত্ব অর্থাৎ এ বি রেখার দূরত্ব, এই যে রেখাটি, এর দূরত্ব সমান হবে কি √ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা বের করলেই তুমি এর দূরত্ব জানতে পারবে। আর এক্ষেত্রে তুমি এই মানগুলোকে আগে পরে করতে পারো, যেমন x1 কে সামনে দিতে পারো, x2 কে পিছনে দিতে পারো। সেই ক্ষেত্রে তোমার y এর ক্ষেত্রেও একইভাবে করতে হবে, মান একই আসবে যেহেতু এখানে স্কয়ার রয়েছে। এই দুটো একই সূত্র। এরপর যদি যাই দেখব সরল রেখার সমীকরণ আর ঢাল রয়েছে এর আগে, আবার মধ্যবিন্দু। মধ্যবিন্দু কি, মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখে আসব, ভিডিওটি একটু দেখে আসি।
মধ্যবিন্দু। তোমাদের স্কুল ভবন বা খেলার মাঠটি আকারে অনেক বড় আর বিস্তৃত, তাই না? ধরো একটি মানচিত্রে স্কুল ভবনটি চিহ্নিত করতে হবে। তখন ভবন বা মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তা গ্রাফ কাগজে চিহ্নিত করার প্রয়োজন হয়। চলো দেখি স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে মধ্যবিন্দু নির্ণয় করা যায়। বিন্দুদ্বয় অক্ষের উপরে অবস্থিত হলে, কোনো বিন্দু যখন এক্স অক্ষের উপর থাকে তখন বিন্দুটির স্থানাঙ্কে কোটির মান 0 হয়। ধরা যাক দুটি বিন্দুর স্থানাঙ্ক পি x1 0 এবং কিউ x2 0। মনে করি পি ও কিউ বিন্দুর মধ্যবিন্দু আর এর স্থানাঙ্ক x0। সুতরাং OP = x1 ও Q = x2 ও R = x। PR = OR - OP = x - x1। QR = OQ - OR = x2 - x। যেহেতু P ও Q এর মধ্যবিন্দু R, সুতরাং PR = QR। PR ও QR এর মান বসিয়ে পাই x - x1 = x2 - x, বা x + x = x1 + x2, বা 2x = x1 + x2, বা x = x1 + x2 / 2। যেহেতু P ও Q বিন্দু দুটি x অক্ষের উপর অবস্থিত, তাই এদের মধ্যবিন্দু R ও x অক্ষের উপর অবস্থিত হবে। ফলে R বিন্দুর কোটি 0। তাই R বিন্দুর স্থানাঙ্ক R x1 + x2 / 2 ও 0। এবার আমরা y অক্ষের উপর দুটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করব। বিন্দুগুলোর স্থানাঙ্কে ভুজের মান 0 হবে। ধরি বিন্দু দুটির স্থানাঙ্ক s 0 y1 এবং t 0 y2। মনে করি s ও t বিন্দুর মধ্যবিন্দু l এবং l এর স্থানাঙ্ক 0 y। সুতরাং OS = y1 ও t = y2 ও l = y। SL = OL - OS = y - y1। TL = OT - OL y2 - y। যেহেতু S ও T এর মধ্যবিন্দু L, সুতরাং SL = TL। SL ও TL এর মান বসিয়ে পাই y - y1 = y2 - y, বা y + y = y1 + y2, বা 2y = y1 + y2, বা y = y1 + y2 / 2। L বিন্দুর স্থানাঙ্ক হবে L 0 y1 + y2 / 2। যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে, ধরো P x1 y1 এবং Q x2 y2 যে কোনো দুটি বিন্দু। P বিন্দু থেকে x অক্ষের সমান্তরাল করে PL রেখাংশ এবং Q বিন্দু থেকে y অক্ষের সমান্তরাল করে QL রেখাংশ আঁকি, যারা L বিন্দুতে ছেদ করে। তাই L বিন্দুর স্থানাঙ্ক L x2 y1। এখানে ত্রিভুজ PQL একটি সমকোণী ত্রিভুজ। PL এর মধ্যবিন্দু A দিয়ে LQ এর সমান্তরাল AR এবং LQ এর মধ্যবিন্দু B দিয়ে PL এর সমান্তরাল BR আঁকি। যেহেতু PL এর মধ্যবিন্দু A, সুতরাং A বিন্দুর স্থানাঙ্ক x1 + x2 / 2 ও y1। একইভাবে QL এর মধ্যবিন্দু B, সুতরাং B বিন্দুর স্থানাঙ্ক x2 ও y1 + y2 / 2। এখন ত্রিভুজ PAR এবং ত্রিভুজ BRQ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে AP = AL = BR, AR = LB = BQ। সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। ধরি R বিন্দুর স্থানাঙ্ক xy, R বিন্দুর ভুজ x = AR ও QL রেখাংশের মধ্যবর্তী দূরত্ব AL। AL = x1 + x2 / 2।
সুতরাং x ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। একইভাবে r বিন্দুর কোটি y ইকুয়াল টু PL ও BR রেখাংশের মধ্যবর্তী দূরত্ব BL। BL ইকুয়াল টু y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। সুতরাং y ইকুয়াল টু y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। সুতরাং r এর স্থানাঙ্ক x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ও y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে বলা যায় যে কোনো দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 ও কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। এখন আমরা A27 ও B-65 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা জানি দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 ও কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। A ও B বিন্দুর ভুজদ্বয়ের যোগফল সমান 2 প্লাস -6 ইকুয়াল টু -4। A ও B বিন্দুর কোটিদ্বয়ের যোগফল সমান 7 প্লাস 5 ইকুয়াল টু 12। সুতরাং A ও B এর মধ্যবিন্দু সমান -4/2 ও 12/2 ইকুয়াল টু -2 6। তো আমরা মধ্যবিন্দুর ভিডিও টিউটোরিয়ালটি দেখে এসেছি। মানচিত্র প্রস্তুত করার সময় কোনটি নির্ধারণ করার প্রয়োজন হয়? দুই বিন্দুর মধ্যবিন্দু, দুই বিন্দুর স্থানাঙ্ক, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, কোনোটি নয়। প্রতিটি ভিডিও শেষে এরকম এমসিকিউ থাকছে, যা থেকে তুমি এমসিকিউর ধারণা নিতে পারো আর ভিডিও থেকে তোমার টপিকের কনসেপ্ট ক্লিয়ার হয়। তো মধ্যবিন্দুর ভিডিওটি আমরা দেখে এলাম। এরপর হচ্ছে ঢাল। ঢাল কি? ঢাল বলতে বোঝায় সমভূমির সাপেক্ষে কোনো কিছু ক্রমশ নিচু বা উঁচু হওয়া। হ্যাঁ, যেমন হলো এটা একটা ঢাল, এটা কি উঁচু হচ্ছে, আবার এরকম একটা ঢাল, সেটা কি নিচু হচ্ছে। এটা একটু কম খাড়া হতে পারে, সেটা হচ্ছে এরকম হতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের ঢাল হতে পারে। স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো সরলরেখা কতটুকু আনত তাকেই ঢাল বলে, ঢাল হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই যে এক্স অক্ষের ধনাত্মক অংশ হচ্ছে এই পাশটা, এখানে কোনো রেখা যদি এভাবে থাকে বা এইভাবে থাকে, সেগুলো হচ্ছে ঢাল। সেগুলোকে ঢাল বিবেচনা করা হয়ে থাকে। ঢালের ভিডিওটি আমরা দেখে নিতে পারি। এরপর থাকছে সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ কি? সরলরেখার সমীকরণের একটি সূত্র আছে বা আদর্শ রূপ আছে। সেটা কি? y মাইনাস y1 সমান m x মাইনাস x1, আর আরেকটি আছে হচ্ছে y সমান mx, সাধারণ সরলরেখার সমীকরণ। তো ঢাল নির্ণয়ের মাধ্যমে আমরা এই সমীকরণগুলো নির্ণয় করতে পারি। আর দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y মাইনাস, এই যে এখানে লেখা আছে, এখান থেকে আমরা দেখে নিতে পারবো, y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2, আবার এ পাশে হচ্ছে x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2। তো এই সমীকরণগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এটা আরেকটা সমীকরণ। তাহলে আমরা তিনটা সমীকরণ দেখেছি। এটি হলো সরলরেখার সাধারণ সমীকরণ, এটি হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, আর এটি হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখানে অ্যানিমেটেড ভিডিও আছে, তোমরা অ্যাপ থেকে দেখে নিতে পারো। এবার আমরা অনুশীলনীতে চলে যেতে পারি। অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। তো এই অনুশীলনীতে এই 7টি ম্যাথ আছে, এগুলো আমরা একটু দেখব। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল এত, রেখাটি এত বিন্দু দিয়ে অতিক্রম করে। আমরা সমীকরণটি দেখেছি কেমন হয়। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তো এখানে যদি আমরা মান বসিয়ে দিই তবে পাবো y মাইনাস y1 কত, -5, আর এখানে m হচ্ছে -2, তারপর x1 কত 4। তাহলে পাচ্ছি কত, y প্লাস 5 সমান -2 x মাইনাস 4। এরপর একে যদি আমরা
ওয়াইটাকে আলাদা করে রাখি, তাহলে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 4 2 যা 8, আর হচ্ছে এখানের প্লাস 5 এই পাশে এসে মাইনাস 5 হয়ে যাবে। তাহলে সমীকরণটি হলো y ইকুয়াল মাইনাস 2x প্লাস 3। এটা হচ্ছে আমার সমীকরণ, বা আমরা একে এভাবে লিখতে পারি y প্লাস 2x মাইনাস 3, মানে যেভাবে লিখি একই একই হবে। তো এটা হচ্ছে আমার সেই সমীকরণটি। এরপর এ বি দুইটি বিন্দু দেয়া আছে, সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সেটাও হচ্ছে আমরা ওই সমীকরণের সূত্র দিয়ে করব, দুই পাশে, যেটা হচ্ছে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, আর এখানে হচ্ছে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এখানে এই মানগুলো বসিয়ে দিলে আমরা এই 2 নম্বর অঙ্কটি পেয়ে যাব। আর এখানে লাস্টে দেওয়া আছে ঢাল কত হবে। ঢালের সূত্র কি আমরা জানি, ঢাল m সমান y বাই x, আর দুই বিন্দু যেহেতু দেওয়া আছে তার মানে কি হবে, দুইটিরই পার্থক্য y1 মাইনাস y2 x1 মাইনাস x2। এটা করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ঢাল হবে। তো এই ঢাল নির্ণয়ের সূত্রটাকে তোমরা এখানে যদি y2 দাও, এখানে 1 দাও, তাতেও সমস্যা নেই, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফলো করা উচিত, যেটা হচ্ছে তুমি সবসময় ফলো করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো তাহলে আমরা যেই সূত্রই ব্যবহার করব সেক্ষেত্রে এই সিকোয়েন্সটা মেনটেন করব, যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, মানে বড়টা যেন ফার্স্টে আসে, এটা আমরা একটু ফলো করব। তাহলে এটা ঢাল নির্ণয়ের সূত্র, যেটা ব্যবহার করে আমরা ঢাল নির্ণয় করব এটার জন্য, 2 নম্বর ম্যাথের ঢালের জন্য। আচ্ছা, এরপর 3 নম্বরে কি বলেছে, এই তিনটি বিন্দু কি সমরেখ। সমরেখ মানে কি, একটা রেখায় এই তিনটি বিন্দু রয়েছে এ বি সি। তো এই সমরেখ হওয়ার কন্ডিশন কি হতে পারে, দেখাও যে এই তিনটি বিন্দু সমরেখ। তাহলে সমরেখ হওয়া মানে কি, তারা একটা রেখায় আছে, আর তাহলে তাদের রেখার যে ঢালটি তা এই প্রতিটির জন্য একই হবে, কারণ যেহেতু এরা একই রেখায়, তাহলে রেখার ঢাল প্রতিটির জন্যই একই। তাহলে আমরা বলতে পারি যে এদের ঢাল যদি দেখাতে পারি যে সমান, তবেই বলতে পারবো বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা এই 3 নম্বরের জন্য রেখাটি আবার দেখব। তাহলে যদি দুইটি বিন্দু হয় এরকম, তিনটি বিন্দু এ বি সি, এ হলো 0 মাইনাস 3, বি হলো 4 মাইনাস 2, সি হলো 16 আর 1। হ্যাঁ, এখন তাহলে আমি কি দেখাবো, যে এই বিন্দু তিনটি সমরেখ, কারণ হলো এদের ঢাল সমান। শুধুমাত্র ঢাল সমান হলে এরা কি একই রেখায় অবস্থিত হওয়া সম্ভব। তাহলে আমি দেখাবো হচ্ছে এ বি রেখার ঢাল এবং এসি রেখার ঢাল সমান। হ্যাঁ, আচ্ছা, এরপর আসে 5 নাম্বার, 4টি বিন্দুর মান দেওয়া আছে, লেখচিত্রে বসাও। হ্যাঁ, আমরা বসাতে পারবো, প্লটিং কোনো ব্যাপার না। এরপর হচ্ছে রেখাংশ আঁকো। আচ্ছা, মানে এই পয়েন্টগুলো যোগ করে করে আঁকবো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো প্লট করার পরে আমরা একটি আকার দেখতে পাবো, হয়তো বা চতুর্ভুজ বা ত্রিভুজ, কিছু চতুর্ভুজ হবে যেহেতু 4টি বিন্দু, তো সেটা দেখে আমরা এক্সপ্লেনেশন দিয়ে দিব। তাহলে এখানে 6 নম্বর অঙ্কটিতে আমরা দেখব এ বি আর বিসি যদি হচ্ছে সমান হয়, তার মানে কি তাদের দৈর্ঘ্য সমান। আর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি, দূরত্ব নির্ণয়ের সূত্র আর কি, এ বি বিন্দুর, তারপর হচ্ছে বিসি। তো এ বি বিন্দুর দূরত্ব কি হবে, রুট ওভার x2 মাইনাস প্লাস 2 x1 হোল স্কোয়ার, তারপর হচ্ছে 5 মাইনাস 1 স্কোয়ার সমান হবে হলো, বিসি হবে কত, মাইনাস 6 মাইনাস 6, এটা হচ্ছে y এরটা হোল স্কোয়ার, প্লাস a মাইনাস 10 হোল স্কোয়ার, মানে এটা এই পাশে আসতো আর কি। এরপর হচ্ছে এখানে হচ্ছে 12 স্কোয়ার হবে, আর এখানে হবে হচ্ছে 5 স্কোয়ার। এটা আর কি এক্স এর পার্টটা এখানে চলে গেছিল, a মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস
-12 হোল স্কোয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 144 প্লাস 5 স্কোয়ার মানে 25। তাহলে এখানে আসছে হচ্ছে 169 আর এখানে আসছে হচ্ছে 144 প্লাস a মাইনাস 10 স্কোয়ার। এরপর বাকি অংশ এখানে করলে পাবো, বোথ সাইডে বর্গ করে ফেলি, তাহলে পাচ্ছি 169 সমান 144 প্লাস এটাকে ভেঙে লিখলে a স্কোয়ার মাইনাস 20a প্লাস 10 স্কোয়ার কত 100 পাচ্ছি। তাহলে হচ্ছে a মাইনাস 15 কে কমন নিলাম, তাহলে এখানে থাকছে a আর এখানে থাকছে -5। তাহলে a এর মান পাচ্ছি আমি কি 5 আর 15। এদেরকে ব্যবহার করে এবার আমরা দেখব, বিন্দুগুলো পেয়ে গেলাম। a এর মানের জন্য আমরা কি করতে পারছিলাম না, ক্ষেত্রফল নির্ণয় করতে পারছিলাম না। এবার a এর মান পেয়ে গেছি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 15। কোথায়, এই যে এখানে 5। তাহলে এই বিন্দুর মান 5 ধরলে a সমান 5 হলে এবার ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন বিন্দুদ্বয়কে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূত্র ব্যবহার করে নির্ণয় করব। সেটা হচ্ছে কি, এখানে হবে x1 y1 x2 y2 x3 y3, এভাবে যতগুলো বিন্দু থাকে বসতে থাকবে, লাস্টেরটাই হবে হচ্ছে x1 আর y1, মানে এখানে মাঝখানে আরো বিন্দু বসতে পারবে। তারপর এদেরকে আমরা কি করব, এইভাবে গুণ করব, তাদের গুণফলকে যোগ করে y এর গুলোকে উল্টো দিকের এগুলোকে গুণ করে যোগফল যেটা আসবে সেটা এখান থেকে বিয়োগ করব। তাহলে এভাবে আমরা একটু নির্ণয় করে দেখব। তাহলে বিন্দু হচ্ছে হাফ, লিখি হাফ গুণন বিন্দু হলো -2 1 10 6 আর এ হচ্ছে 5 -6, আবার হচ্ছে রিপিট হবে -2 1, এত বর্গ একক। ক্ষেত্রফলের অবশ্যই একটা ইউনিট থাকবে। আচ্ছা, এবার আমরা করব এটা গুণ করে যোগ করব। তাহলে হাফ গুণন 6 দুগুণে 12 -12, তারপর -60 প্লাস 5, মাইনাস হবে এগুলো 10 যোগ 30, হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6 2 যা 12 বর্গ একক। এভাবে তারপর হচ্ছে ক্যালকুলেশন করলে কি আসছে, হাফ, এখানে আসছে -72 প্লাস 5, তাহলে কত আসছে 67, -72 প্লাস 5, তাই না? তাহলে 67 -67 মাইনাস, তো তাহলে এখানে যোগ করলে হচ্ছে এত, এখান থেকে হচ্ছে 40 52, এরপর ক্যালকুলেশন করলে আমরা পাবো 1, এখানে 9 1 এরকম বাই 2। আর যেহেতু এখানে একটা মডুলাস ছিল যেটার কারণে আমার কখনোই ঋণাত্মক মান আসতে পারে না, তাহলে এটার অ্যান্সার হবে, তাহলে এখানে এর ক্ষেত্রফল হচ্ছে 119/2 বর্গ একক। এটা হচ্ছে যখন a এর মান 5, তো আমরা যখন 15 ধরে করব তখন এখানে 15 দিয়ে আমরা সেম ভাবে ক্যালকুলেশন করব আর ক্ষেত্রফল পেয়ে যাব। এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয় বিন্দুর মাধ্যমে। তারপর 4টি বিন্দুর স্থানাঙ্ক এত দেয়া আছে, বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানেও ঠিক একইভাবে আমরা মানগুলো বসাবো, শুধুমাত্র এখানে একটি পয়েন্ট বেড়ে যাবে, সেটা হচ্ছে x4 y4। ঠিক একইভাবে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারো বা ফেসবুক গ্রুপে নক দিয়ে রাখতে পারো।